সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমার শুভেচ্ছা নিও। আজ বৃহস্পতিবার আমি আমার শিডিউল ক্লাসটা শুরু করছি। আমি আগে পড়াচ্ছিলাম তোমাদেরকে গুণগত রসায়ন, এর আর একটা ক্লাস বাকি আছে। ক্লাসটা আমি পরবর্তী হালে আপলোড করব। আজকে আমি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করছি। প্রথম ক্লাস শুরু করছি। তোমরা আর কথা বেশি বাড়াচ্ছি না, তোমরা আমার ক্লাসটা ফলো করো। আমি ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। আজ অনলাইন ক্লাস 22 নম্বরটা দেখে আগামীকাল পরশু আমি আপলোড করব। 23-এর মধ্যে পরিবেশ রসায়ন আমরা কী কী পড়ব দেখি। পরিবেশ রসায়নের আমাদের আজকের আলোচ্য বিষয় বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তাপমাত্রার সূত্র, তাপমাত্রার সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রামের বেকন সূত্র। আজ আমাদের আলোচনা এই সকল সূত্রের উপরে সীমাবদ্ধ থাকবে। এখন আমরা এগুলো নিয়ে ডিটেইল আলোচনা করছি। তোমরা জানো পদার্থ তিন প্রকার: কঠিন, তরল, বায়বীয়। কঠিন পদার্থ নির্দিষ্ট আকার, আয়তন, পদ থাকে। তরল পদার্থ নির্দিষ্ট আকার থাকে, আয়তন থাকে, আকার থাকে না, আয়তনও পদ থাকে। গ্যাসীয় পদার্থ নির্দিষ্ট আকারও থাকে না, আয়তনও থাকে না, পদ থাকে। তবে আমরা ইচ্ছা করলে তরল পদার্থ বায়বীয় পদার্থ নির্দিষ্ট আয়তন বা আকার দিতে পারি। সেটা কিভাবে, এগুলো নিয়ে মোটটা আলোচনার আমাদের বিষয়। আজকে আমি প্রথমে শুরু করছি বয়েলের সূত্র নিয়ে। রবার্ট বয়েল 1662 সালে গ্যাসের উপর প্রযুক্ত চাপ এবং এর কারণে আয়তনের পরিবর্তন সম্পর্কীয় সূত্রটি আবিষ্কার করেন, যা বয়েলের সূত্র নামে পরিচিত। অর্থাৎ উনি কাজ করছিলেন, গ্যাসের পরিমাণও নির্দিষ্ট রাখছিলেন, তাপমাত্রাও নির্দিষ্ট রাখছিলেন। উনি শুধু চাপের পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তনটা লক্ষ্য করছিলেন এবং লক্ষ্য করে তিনি তখন একটা স্থির সিদ্ধান্ত আসছেন। সিদ্ধান্তটা হলো স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্ত অনুপাত। তাহলে আমরা চাপ দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হবে, আবার চাপ অর্ধেক করলে আয়তন দ্বিগুণ হবে, এইভাবে পরিবর্তিত হবে। তাহলে তার সূত্রের গাণিতিক ব্যাখ্যাটা আমরা এখানে দিই। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বি এবং উহার উপর প্রযুক্ত চাপ টি হলে বয়েলের সূত্র অনুযায়ী বি সমানুপাতিক 1/p, ব্যস্ত অনুপাতে বিপরীত অনুপাতে। বি সমান কে ইন্টু 1/p। তো আমরা এখান থেকে ফি বি সমান কে পাচ্ছি। কে সমানুপাতিক ধ্রুবক। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ যদি আমরা পরিবর্তন করি V1, V2, V3 ইত্যাদি করি, তখন আয়তন পরিবর্তিত হইয়া V1, V2, V3 হবে। প্রত্যেক আয়তনকে তার চাপ দিয়ে গুণ করলে, এটা চাপ হয়েছে, চাপ দিয়ে গুণ করলে একটি ধ্রুবক পাওয়া যাবে। অতএব আমরা V1, V1, V2, V2, V3, V3 এভাবে লিখলে সবসময় একটা ধ্রুব রাশি পাবো। এর অর্থ হলো চাপ এবং আয়তনের গুণফল সবসময় ধ্রুবক। তবে সত্য থাকবে তাপমাত্রা স্থির থাকবে, গ্যাসের পরিমাণেরও কোনো পরিবর্তন ঘটবে না। এখানে তোমার কিছু গ্রাফিক্যাল চিত্র আমি মূলত এগুলো বই থেকে দেখেছি, যেহেতু এখানে তো কষ্ট করার দরকার হয় নাই, সেই জন্য এখানে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন বিভিন্ন চাপে নির্ধারণ করে আয়তন বি কে এক্স অক্ষ এবং চাপকে ওয়াই অক্ষ ধরে আমরা যদি আঁকি, তাহলে একটা পরাবৃত্ত পাবো এইটা। অর্থাৎ ফি বি সমান কে, তো যদি আমি চাপ পরিবর্তন আয়তন পরিবর্তন করি তখন চাপও পরিবর্তন হবে। আয়তন কমাইলে চাপ বাড়বে, আয়তন বাড়াইলে চাপ কমবে। অর্থাৎ এটা আয়তকার বক্ররেখা হবে। আর যদি আমরা চাপের বিপরীত মানের সাথে আয়তন করি, সরলরেখা হবে, যেটা মূলবিন্দু দিতে হবে। তোমরা গণিত পড়েছো, ওয়াই সমান এম এক্স, মূলবিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখা সমীকরণ। এখানে আমার সমীকরণও বি সমান কে ইন্টু 1/পি ওয়াই সমান এম এক্স এর সাথে মিলে যায়, সেই জন্য এই সূত্রটা হবে।
আর 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এখানে তুমি চাপ যতই বাড়ো পিভির মান বাড়বে না যদি তাপমাত্রা এবং গ্যাসের পরিমাণ পরিবর্তন না ঘটাও। তাহলে এইভাবে চিত্রগুলি দিবে, বিভিন্নভাবে পরীক্ষাও দিতে পারে, তোমাদের বুঝে নিতে হবে, মাল্টিপল চয়েসও দিতে পারে। তাহলে এটা হবে সরাসরি আয়তনের সাথে চাপের সম্পর্ক, এটা হবে চাপের বিপরীত মানের সাথে আয়তনের সম্পর্ক, এটা চাপের সাথে পিভি এর সম্পর্ক। তাহলে এই 3টা গ্রাফ তোমরা একটু খেয়াল রাখবা। এখন আমরা একটু এর সাথে বয়েলের সূত্র থেকে আমরা আরেকটা নতুন সূত্র হবো, সেটা হলো চাপের সাথে ঘনত্বের সম্পর্ক। আমরা বয়েলের সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ বয়েলের সূত্র V1 V1 V2 V2। তো যেহেতু ঘনত্ব বর আয়তন, বর বাই আয়তন, তাহলে বর m আয়তন b হলে ঘনত্ব d সমান m বাই b হবে। V1 চাপের ঘনত্ব d1, V2 চাপের ঘনত্ব d2 হলে উভয় ক্ষেত্রে d1 সমান m বাই d1, সুতরাং b1 সমান m বাই d1। আবার দ্বিতীয় ক্ষেত্রে d2 সমান m বাই b2, যেহেতু আমি গ্যাসের পরিবর্তন করি নাই সেই জন্য mও পরিবর্তন হবে না। তো b2 এর মান আমি b1 b2 এর মান এই সমীকরণে বসাই দিলাম, v1 ইন্টু m বাই d1, v2 ইন্টু m বাই d2, উভয় পক্ষ থেকে m বাদ দিলাম, v1 বাই v2 d1 বাই d2। তাহলে তোমরা এখানে এভাবেও লিখে ফেলতে পারো v1 বাই d1 সমান v2 বাই d2, সুতরাং v সমানুপাতিক d। তোমরা আর এক লাইন লিখতে পারো v1 বাই d1 সমান v2 বাই d2, অর্থাৎ v বাই d ধ্রুবক, সুতরাং v সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা চাপের সাথে ঘনত্বের সম্পর্কটা বলতে পারি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট বল বলতে হবে না, যেহেতু ঘনত্বের সাথে বল অর্থভাবে জড়িত। স্থির তাপমাত্রায় যে কোনো গ্যাসের ঘনত্ব উহার চাপের সমানুপাতিক, চাপ বাড়াইলে ঘনত্ব বাড়বে, চাপ কমাইলে ঘনত্ব কমবে। এখন একটু দেখো তোমরা আয়তন, চাপ, তাপমাত্রা একক, এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো আগে আলোচনা করার দরকার ছিল। যাই হোক, আমি ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম, যেহেতু এটা ফার্স্ট ইয়ার বা ফার্স্ট ইয়ার পরীক্ষার্থী, সেকেন্ড ইয়ার যারা পরীক্ষা দাও নাই বসে আছো, মূলত তোমাদের জন্য, তোমাদের পড়ছো অনেক, এখানে শুধু একটু রিপিট করা। আয়তনের এককে আমরা লিটারও ধরতে পারি, মিলিলিটারও ধরতে পারি, ঘন সেন্টিমিটারও ধরতে পারি, ঘনমিটারও ধরতে পারি। তবে এসআই এককে আয়তন হবে মিটার কিউব। তো মিটার কিউবকে আমরা ডেসিমিটার কিউব লিখলে 10 টু দি পাওয়ার 3, সেন্টিমিটার কিউব লিখলে 10 টু দি পাওয়ার 6, আবার ডেসিমিটার কিউব যা লিটারও তা 1 লিটার 1 ডেসিমিটার কিউব, 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব, 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব। এই সম্পর্কটা একটু তোমরা মনে রাখবা। চাপের একক 1 অ্যাটমসফিয়ার, 76 সেন্টিমিটার, 760 মিলিমিটার মার্কারি, 1.01325 into 10 to the 5 প্যাসকেল। প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে 760 টরও বলে। 1 মিলিগ্রাম মার্কারি 1 টর, অর্থাৎ এটা 760 টর। এসআই এককে চাপের একক হলো প্যাসকেল, প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার মানে প্রতি একক ক্ষেত্রফলের উপরে যত বল কাজ করে, ওইটাই হলো নিউটন পার মিটার স্কোয়ার। আর তাপমাত্রার এসআই একক হয় কেলভিন। কেলভিন আর কিছু না, আমরা এটা দাফে দাফে দেখাবো। কেলভিন হলো আসলে সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 যোগ করে যে তাপমাত্রাটা হয় ওইটাই কেলভিন। এখন এসটিপি এসএটিপি তোমরা পরীক্ষা দিতে গিয়ে কনফিউশনে পড়ে যাও। এসটিপি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এই ক্ষেত্রে তোমার তাপমাত্রা থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস, চাপ থাকবে 1 অ্যাটমসফিয়ার বা 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার, অথবা 101.325 কিলোপ্যাসকেল। আর তাপমাত্রা এটা 0, এখানে বলে 25 ডিগ্রি। তাপমাত্রা থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে ঠিক আছে কেলভিন 273 কেলভিন ঠিক আছে। তাপমাত্রা 0 ডিগ্রি, 273 কেলভিন, আর আয়তন হবে 22.414 লিটার পার মোল। এগুলো হলো এসটিপি। তাহলে এসটিপি কি হলো? তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, চাপ হবে 1 অ্যাটমসফিয়ার, প্রেসার 76 সেন্টিমিটার মার্কারি বা 760 মিলিমিটার মার্কারি, অথবা 101.325 কিলোপ্যাসকেল। আয়তন হবে 1 মোল গ্যাসের আয়তন থাকবে 22.414 লিটার।
এখন আসো এসএটিভি কি? এসএটিভি হলো আসলে আমরা তো সবসময় 0°C তাপমাত্রায় কাজ করতে পারি না, আর ওইটাও তোমার এত লম্বা প্রেশারটাও এত মনে রাখা কষ্ট হয়। সেই জন্য এগুলোকে একটু সংক্ষেপে করার জন্য মানে যাতে প্রয়োগ করতে পারি সেই জন্য এসএটিভি আর একটা স্ট্যান্ড অ্যাম্বিয়েন্ট প্রেশার, এখানে প্রেশার থাকবে 10⁻² কিলোপ্যাসকেল বা 1.101 বার, টেম্পারেচার 25 ডিগ্রি, এটা ঠিক আছে 298 কিলো কেলভিন, আর আয়তন থাকবে 24.789 ডেসিমিটার কিউব পার মোল। এটাকে লিটার পার মোল, যেহেতু এটা এসআই এককে প্রায় ইউজ করা হয়েছে সেজন্য এটাকে আমরা ডেসিমিটার কিউব লিখছি। আর এসআইটিভিতে তোমার আয়তন বেড়ে যাওয়ার কারণ হলো, কারণ এখানে তাপমাত্রাও 0 থেকে 25 হয়ে গেছে, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, চাপ কমলেও আয়তন বাড়ে। এই দুইটা পরিবর্তনের কারণে 22.4 থেকে বেড়ে হয়ে গেছে 24.789 ডেসিমিটার কিউব। আমরা একটা অঙ্ক করি দেখি। সমস্যা হলো 298 কিলো কেলভিন তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে 0.9 লিটার আয়তনের একটি আধারে হবে এত চাপে আয়তনের একটি পাত্রে, এই কথাটা হলো তা 35.5 কিলোপ্যাসকেল চাপ প্রদর্শন করবে। গ্যাসটি যখন আমি 0.65 লিটার পাত্রে স্থাপন করব তখন কত চাপ হবে। সোজা এখানে তাপমাত্রা স্থির, তাপমাত্রার পরিবর্তন ঘটাই নেই, তাহলে সুতরাং আমরা সরাসরি বয়েলের সূত্র প্রয়োগ করব। তো বয়েলের সূত্র P1 সমান P2 V2, আমি P2 বাই করলাম V1 বাই V2, P1 এর পরিবর্তে এটা পরিবর্তন হয় নাই, আসলে এটা B1, এটা B2, এটা V1, P2 সমান কত। এটা একটু এডিট করার জন্য এটা নতুনভাবে যোগ করা হয়েছে, এডিট করা হয় নাই। এটা B1, এটা B2, P1, P2। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করে পাবো 49.154। আমি একটা উদাহরণ দেখাইলাম, তোমরা এরকম আরো অনেক অঙ্ক দেখবা, আর এত সোজা অঙ্ক আসবেও না, জাস্ট আমি সূত্রের সাথে সামঞ্জস্য কিছু অঙ্ক দেখাইতে চেষ্টা করছি। এখন আসো চার্লসের সূত্র বা গ্যালুসের সূত্র। চার্লস কিন্তু সরাসরি কোনো সূত্র প্রয়োগ করে নাই। চার্লস সূত্র প্রয়োগ করার আগে উনি স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন, তাপমাত্রা পরিবর্তনের উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলাইছিলেন। স্থির চাপে তোমার চার্লসের 1787 সালে, আর গ্যালুসাক এর আরো 15 বছর পরে 1802 সালে স্বতন্ত্রভাবে পরীক্ষাটা করছেন। দুইজনেরই একটা নির্দিষ্ট সিদ্ধান্ত চলে আসছে। সিদ্ধান্তটা হলো যে কোনো গ্যাসের স্থির চাপে নির্দিষ্ট করে যে কোনো গ্যাসের আয়তন এটার প্রতি 1 ডিগ্রি বৃদ্ধির জন্য মোট 273/1 বৃদ্ধি পায়। কি বললাম? স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন প্রতি 1°C বৃদ্ধির জন্য 273/1 বৃদ্ধি পায়। কথাটা এরকম, যদি আমি 100 লিটার বা যেভাবে বলি না কেন 1 লিটার গ্যাস নিই, তাহলে বৃদ্ধি পাবে 273/1 লিটার। তাহলে প্রতি ডিগ্রিতে দেখো, আমি 0°C তাপমাত্রা নির্দিষ্ট করে যখন গ্যাস নিলাম তার আয়তন ছিল B0, তাপমাত্রা বাড়াইয়ে 1 ডিগ্রি করলাম, ওই 273/1 B0, 2 ডিগ্রি 273/2 B0, ওই এটা মোট আয়তনের সাথে যোগ হয়ে যাবে। 3°C তাপমাত্রা আয়তন হবে B0 প্লাস 273/3 B0। এইভাবে তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে যদি আমি T তাপমাত্রা বাড়াই তখন আয়তন হয়ে যাবে B0 প্লাস 273/T B0। তো এখান থেকে একটা আমরা সমীকরণ পাইলাম। পরবর্তী হালে দেখি। আর নির্দিষ্ট চাপে 0°C তাপমাত্রা এর মূল কোনো গ্যাসের আয়তন B0 হলে আবার ধরবা, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চার্লসের সূত্র অনুসারে 3°C তাপমাত্রায় গ্যাসের আয়তন BT হবে, তখন BT সমান আমরা এটা লিখছি। তাহলে আবার একইভাবে তাপমাত্রা কমাতে কমাতে -T ডিগ্রি হলে আয়তন হবে B - T।
ওয়ান বি নট প্লাস ইন্টু এইভাবে লিখবা, মাইনাস দিয়ে রেখে ফেলতে পারো একইভাবে মাইনাস বি নট টি বাই 273। বি নট কমন নিলাম, 273 মাইনাস টি ডিভাইড বাই 273। এখানে একটা ইন্টারেস্টিং, আমি তাপ কমাইতে 0 থেকে কমাইয়া যদি মাইনাস 273 হ্রাস করি, এটা মাইনাস 273 হ্রাস করি, তখন আয়তন হয়ে যাবে 0। অর্থাৎ মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়, তাই মাইনাস 273 ডিগ্রি গ্যাসের আয়তন থাকে না। এই তাপমাত্রাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। এর অর্থ হলো মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাওয়া যাবে না, নিলে সেই গ্যাস আর গ্যাস থাকবে না। এখানে আর একটা কথা বলে রাখি, শুধু গ্যাসের ব্যাপারে না, মাইনাস 273 পৌঁছাও কিন্তু সম্ভব না, কাছাকাছি পৌঁছানো যায়। সেই জন্য আমরা পরবর্তী দেখাবো মাইনাস 273কে এখন তাপমাত্রা পরম স্কেল ধরা হয়। তো মাইনাস 273কে শূন্য ধরা হয়, এটা তাপমাত্রা পরম স্কেল। পরম শূন্য তাপমাত্রা অর্থাৎ মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে শূন্য ধরে এবং তাপমাত্রা প্রতি ডিগ্রি ব্যবধানে 1 ডিগ্রি এর সমান তাপমাত্রায় যে স্কেল প্রবর্তন করে তাকে তাপমাত্রা পরম স্কেল বলে। লর্ড কেলভিন এই স্কেল প্রতিষ্ঠা করেন, এটিকে কেলভিন স্কেলও বলে। কিন্তু কেলভিন কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে এটার জন্য। কেলভিন তাপমাত্রাকে কে দ্বারা সূচিত করা হয়। আর একটা জিনিস মনে রাখবা, তাপমাত্রা যখন কে লিখবা, কেলভিন এতে ওজনদার জিনিস, তোমার ডিগ্রি লিখতে হবে না কেন। তাপমাত্রা লেখার সময়, কেলভিন তাপমাত্রা লেখার সময় কোনো সময় ডিগ্রি চিহ্নটা দিবে না, দিলে ভুল হিসেবে চিহ্নিত হবে। আর স্কেল তাপমাত্রা পরম স্কেল তাপমাত্রা দ্বারা প্রকাশ করা হয়। পরম শূন্য তাপমাত্রার ধারণা হতে হয় মাইনাস 273কে 0 কেলভিন ধরে। তো প্রতি ডিগ্রি বাড়ো, সাথে সাথে কেলভিনও বাড়তেছে, পার্থক্য কিন্তু সেম থাকবে। মাইনাস 273 এটা সমান 273, এইভাবে যদি আমি মাইনাস 273 সাথে 273 যোগ করে দিই, তখন 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, আর এদিকে কেলভিনও হয়ে যাবে 273। এইভাবে ক্রমান্বয়ে আরও এক ধরে যোগ করে আমি যদি উভয় দিকে টি যোগ করে দিই, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে 273 প্লাস টি কেলভিন। এটাই হলো তাপমাত্রার নতুন স্কেল। এর অর্থ হলো আমরা যখন অঙ্ক করবো, অঙ্ক বলে এখানে বলে কোনো হতো না যে কোনো জায়গায় তুমি যখন অঙ্ক করবা, ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, সরাসরি এখন সেলসিয়াসের ব্যবহার নেই, সেলসিয়াস দেওয়া থাকবে, সেটাকে আমাদের কেলভিনে রূপান্তর করতে হবে। কেলভিনে রূপান্তর করার সূত্র হলো শুধু সেলসিয়াসের সাথে 273। এর কারণ হলো সেলসিয়াসে শুরু হচ্ছে 0 থেকে, আর কেলভিনে মাইনাস 273কে 0 ধরছে, কিন্তু পার্থক্যটাই কই। সেই জন্য শুধু মাইনাস 273কে কেলভিন ধরে 0 কেলভিন ধরে তাপমাত্রা স্কেল নির্ধারণ হয়, আর যখন সেলসিয়াসের সাথে 273 যোগ করে দিলে এটা অটোমেটিকলি কেলভিন তাপমাত্রা হয়ে যাবে। এখন আমরা এখান থেকে চার্লসের সূত্র প্রতিপাদন, এখানে ব্যাপার হলো চার্লস সরাসরি সূত্রটা বলে দিতে পারতেন, কিন্তু এখানে চার্লস সম্পর্কীয় যত সূত্র পড়ছি আমি, চার্লসের সূত্র সম্পর্কীয় যা কিছু পড়ছি সবকিছু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরম তাপমাত্রা গুরুত্বপূর্ণ, তাপমাত্রার সাথে কিভাবে আয়তনে পরিবর্তন হয় সেটা দেখানো গুরুত্বপূর্ণ। সেই জন্য সরাসরি সূত্র বর্ণনা না করে এটার ঘটনাটা বর্ণনা করে দিছে। এখন আমরা সব সূত্রটাই এখান থেকে প্রতিপাদন কিভাবে করি তা দেখো। ধরা যাক নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তাপমাত্রায় যথাক্রমে চার্লসের সূত্র হইতে, অর্থাৎ এখানে ধরা যাক নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, এখানে তাপমাত্রাটা উল্লেখ করে নেই, যে এখন একটা তাপমাত্রা দিবা, যথাক্রমে চার্লসের সূত্রপাত T1 T2 দুইটাই। এখানে ব্যবহার হলো এই জিনিসটা একটু ভুল হচ্ছে, আমার দুইটা সফটওয়্যার দিয়ে কাজটা করতে হচ্ছে, একটা সরাসরি টাইপিং আর একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার, সেই জন্য মিসিং হয়ে যাওয়া, অর্থাৎ ম্যাথমেটিক্যালে যাওয়ার এটা হয়তো আমি ভুলে গেছি। এখানে T1 T2 এইভাবে কথাটা উল্লেখ করতে হবে। তাহলে এখানে B1 এর জন্য একটা পাইছে B0 প্লাস 273, B0 ইন্টু 273 প্লাস T1 ডিভাইড বাই 273। তো এখান থেকে আমরা ওই 273 প্লাস T1 কে B0 ইন্টু T1 বাই 273 সরাসরি ধরে ফেলছি। দ্বিতীয় তাপমাত্রাকে আয়তন B2 সমান B0 প্লাস 273 ইন্টু এবার 273 প্লাস T2 ডিভাইড বাই 273। তো 273 প্লাস T2 কে আমি সরাসরি T2 ধরে ফেলছি, কারণ আমরা আগে করছিলাম সেলসিয়াসকে আমি অবশ্যই কেলভিনে রূপান্তর করব। কেলভিনে রূপান্তর করার সহজ উপায় হলো 273 টি এর সাথে 273 যোগ করে দেওয়া।
যেহেতু আমার গণিতে 273 যোগ আছে, আমাকে আর নতুনভাবে চিন্তা করতে হচ্ছে না, আমি সরাসরি এটাকে ফরম স্কেলে লিখে ফেলছি। তাহলে সমীকরণ দুইটাকে আমি যদি ভাগ করি, এখানে ভাগ করি রেজাল্টগুলি, ইচ্ছে করলে তোমরা রেজাল্ট দেখাইতে পারো, না দেখাইলে এই লাইন থেকে এই লাইনে দেখাই দিলে হয়ে যাবে। তাহলে প্রথম সমীকরণকে দ্বিতীয় সমীকরণ দিয়ে ভাগ করলে আমরা একটা রেজাল্ট পাবো b1/b2 সমান t1/t2। তো আমি আরেকটু চেঞ্জ করি, b1/t1 সমান b2/t2। তাহলে এভাবে আমি আরো পরিবর্তন করি, b1/t1 b2/t2। ওইখানে আমি বলছিলাম তোমাদেরকে আগে এগুলা ফর্মুলেশন করার একটু হওয়া হয় নাই, ক্রেডিটটা সঠিকভাবে হয় নাই। যা হোক, তারপরে তোমরা বুঝতে পারছো b1/t1 সমান b2/t2, এটাকে আমরা জেনারেলি b/t ধরতে পারি। তো b/t সমান কে, তাহলে b সমান kt। আমরা জানি সমান রাশি থেকে যদি ধ্রুবক তুলে দিই সেটা সমানুপাতিক রাশি হয়ে যাবে। তো আমরা এখানে ধ্রুবকটা তুলে দিলাম, সমানুপাতিক রাশি। তাহলে এখান থেকে সিদ্ধান্ত কি হলো, স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। আমরা পরবর্তী হলে যখন বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করব, আর এত কিছু করবো না, শুধু এই কথাটা মনে রাখবো। চার্লসের সূত্র বলতে পরবর্তী হলে শুধু এই জিনিসটাই বলবো, এই জিনিসটাই বলবো। এখন দেখো তো, আগে যে সূত্র স্থির চাপে আয়তনের বি তাপমাত্রা সেলসিয়াসের বিপরীত যদি বিভিন্ন চাপে আমি রেখা আঁকি, এই ধরনের কতগুলো স্ট্রেট লাইন পাবা। তোমরা গণিতে y সমান mx প্লাস c করছো, এখানে y সমান mx প্লাস c সমীকরণের রূপ। ওই যে তোমরা পড়ছো b নট সমান, আগে যে সমীকরণটা পড়ছিলাম আর কি, সেটা আসলে y সমান mx প্লাস c এর রূপ। তো আমরা এই ধরনের, এটা p1 চাপে একটা স্ট্রেট লাইন পাবো, p2 চাপে আরেকটা হইলাম, p3 চাপে আরেকটা, ক্রমান্বয়ে। এটা কিন্তু আমরা গ্রাফিং করছি সেলসিয়াস তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক। তাহলে এটা, তাহলে বোঝা যাচ্ছে আমি একবার এরকম একটা প্রশ্ন ছিল, এই জায়গায় গ্যাসের অবস্থা কি। তাহলে -273 এখানে গ্যাসের অবস্থা শূন্য হয়ে গেছে। এর অর্থ হলো তোমাকে আর -273 যাইতে হবে না, তুমি কয়েকটা তাপমাত্রা নিয়ে গ্রাফিং করবা, এটা পিছনের দিকে বাড়াবে, দেখা যাবে এটা এক চক্কর সাথে যেখানে মিলিত হবে সেখানে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি বুঝে ওখান থেকে বলে দিতে পারো স্থির তাপমাত্রায়, স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা কমাতে কমাতে -273 উপনীত হলে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। আচ্ছা, যা হোক, আমরা পরবর্তী অংশ যাই। এখন আসলে নির্দিষ্ট করে ঘনত্বের সাথে পরম তাপমাত্রার সম্পর্ক। আগে যেমন চাপের সাথে ঘনত্বের সম্পর্ক, এখন তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক। তাহলে আমরা আগে বলছি এগুলা ডিটেল দরকার নাই, বল ধরলাম m, আয়তন ধরলাম b, তাহলে ঘনত্ব হবে d সমান m/b। চার্লসের সূত্র থেকে পাই আমরা b সমানুপাতিক t, b সমান kt, b/t সমান k, জেনারেলি b1/t1 সমান b2/t2। আমি যদি এখানে d1 এর পরিবর্তে m/b1, অর্থাৎ এখানে তোমার p1 চাপে ধরো যখন একটা পার্টিকুলার তাপমাত্রায় ঘনত্ব যদি d1 হয়, আয়তন b1 হবে, তখন m/b1, যেহেতু বরের আমরা পরিবর্তন করছি না, এখানে b1 এর মানটা বাইর করে নিয়েছি। আমি যদি তাপমাত্রা পরিবর্তন করে t2 করি, তখন আয়তনও হয়ে যাবে b2, তখন এটা ঘনত্ব হয়ে যাবে d2। এখান থেকে b2 মান বাইর করছি, আমি b1 b2 এর মান এই সমীকরণে বসাই দিয়েছি, m/d1t1 সমান m/d2t2। তো উভয় পক্ষ থেকে m বাদ দিলাম, 1/d1d2, 1/d1t1 সমান 1/d2t2। আমি উল্টিয়ে দিলাম d1t1 সমান d2t2, সাধারণভাবে dt, অর্থাৎ ঘনত্ব গুণন পরম তাপমাত্রা ধ্রুবক। এই ধ্রুবক হওয়ার কারণে, তাহলে আমি যদি ধ্রুবক তুলে দিই, তাহলে এখন অর্থাৎ গুণফল সমান হলে ব্যস্ত অনুপাতিক, যেহেতু এখানে d এবং t এর গুণফল সমান ধ্রুবক, সুতরাং যেকোনো একটা লিখতে পারো, যে আমি ঘনত্ব লিখলাম ঘনত্ব পরম তাপমাত্রার ব্যস্ত অনুপাতিক। তো এইভাবে প্রশ্ন শিখা আগের যুগের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখনকার যুগে আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এভাবে যদি তোমাদের মাথার ভিতর না ঢুকে, তোমরা উদ্দীপক বুঝতে একটু সমস্যায় পড়বে। সেজন্য এভাবে বোঝা দরকার, জিনিসটাও ক্লিয়ার হবে, সাথে সাথে কিভাবে উত্তর লিখবে সে ব্যাপারে তোমরা ধারণা পাবা। তাহলে এখানে একটা গাণিতিক সমস্যা সমাধান করছি, কিভাবে দেখো একবার সিম্পল সমস্যাগুলো আমি সমাধান করতেছি, জাস্ট রিলেটেড টু সূত্র, ফর্মুলার সাথে সম্পর্কিত, শুধু এই ধরনের কিছুটা দেখাইতে চেষ্টা করছি আমি এখানে তোমাদেরকে।
এখানে একটি বিশেষ চাপে যেখানে চাপটা আমি স্থির রাখলাম 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হলো 0.085 লিটার, ওই চাপে গ্যাসটির তাপমাত্রা এত উন্নীত করা হলো, অর্থাৎ 30 থেকে আমি 40-এ গেলাম, বেশি বাড়াইলাম না। আয়তন কত হবে? সহজ, B1/T1, T2 আমি B2 বের করে নিয়েছি, B1T2 ডিভাইড বাই T1। তাহলে আমি T1 এর পরিবর্তে 30, সেটা অবশ্যই তোমাদেরকে বলছিলাম তাপমাত্রা কখনো সেলসিয়াস থাকবে না, সেটাকে তোমাকে কেলভিনে নিতেই হবে। আর B1 সমান 0.85 লিটার, তাপমাত্রা পরিবর্তন করে আমি T2 লিখলাম 40 ডিগ্রি সেলসিয়াস, এটা 40-এর সাথে 273 যোগ করতে 313 কেলভিন হয়ে গেল। তো মান বসাই দিলাম, আয়তন এত 0.0878 লিটার হলো। আমার আসলে উত্তর এসে ইম্পর্টেন্ট হলো আমরা সূত্রগুলি কিভাবে অ্যাপ্লাই করি। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের গণিত বেশি আসবে, সেই জন্য গাণিতিক সমস্যাগুলি তোমাদেরকে বেশি বেশি সমাধান করতে হবে। আর একটা কথা বলে রাখি, আমি সবসময় একটা ক্লাস নিই বোর্ডের প্রশ্নের উপর ভিত্তি করে, তবে এটা বেশি 3-4টে ক্লাস নেওয়ার পরে আমি বোর্ডের প্রশ্নের উপর ভিত্তি করে একটা ক্লাস নিব, সেটাই তোমাদের বেশি উপকারী হবে। তবে এর আগে তোমাদের মূল জিনিসগুলি শিখে নিতে হবে। বয়েস এবং চার্লসের সমন্বয় সূত্র, অর্থাৎ দুইটা সূত্রের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। তাহলে একটা সম্পর্ক স্থাপন করতে হলে তোমাকে বরটা স্থির রাখতে হবে, বাকিগুলি চলক থাকবে। অর্থাৎ ফিসা অর্থাৎ টি কেলভিন তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের ফিসা বা আয়তন পি, অর্থাৎ আমি 3টা চলক রাখছি এখানে, শুধু পরিমাণটা স্থির রাখছি। তাহলে আমি বয়েলের সূত্র যখন ব্যবহার করছি সরাসরি, এখন আর বিবৃতি দেওয়ার দরকার নেই, এটা আমরা জানি, শুধু এক্ষেত্রে অ্যাপ্লাই করে দিলাম। বি সমানুপাতিক 1/p, বা যখন টি স্থির মানে আমি তাপমাত্রা স্থির, এটা চার্লসের সূত্র অনুসারে বি সমানুপাতিক টি, দুইটাকে সমন্বয় করে আমরা বি সমানুপাতিক T/P, অর্থাৎ এদিকে গুণ হয়ে গেছে। এখানে পাশে লিখে দিতে পারো যখন চাপ এবং তাপমাত্রা উভয় চলক, কোনোটা স্থির না। এই জায়গায় কিন্তু কোনোটা স্থির না। তাহলে এই জায়গা থেকে আমি যখন সমানুপাতিকের জায়গায় সমান লিখে দিলাম, তখন এক খেয়ে আসে যাবে। তো আমি নতুন একটা রাশি লিখলাম, P/T সমান কে, অর্থাৎ চাপ গুণন আয়তন ডিভাইডেড বাই তাপমাত্রা ধ্রুবক। যদি আমরা বি পরিবর্তিত হইয়া, অর্থাৎ আমি যদি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন এত হবে, এত চাপ পরিবর্তিত হইয়া এত এত হবে, তখন তাপমাত্রা পরিবর্তন হইয়া T1 T2 হবে। এখানে আমি সহজ বাংলায় বলে দিই, আমি যদি চাপকে পরিবর্তন করে P1 P2 P3 ইত্যাদি করব, তাপমাত্রাকে পরিবর্তন করে T1 T2 T3 ইত্যাদি করব, তখন আয়তনও পরিবর্তিত হইয়া B1 T1 B2 T2 ইত্যাদি হবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক পরিবর্তনের ক্ষেত্রে আমরা 1 এর ক্ষেত্রে P1 B1/T1 সমান কে, P2 B2/T2 সমান কে। তাহলে আমরা জেনারেলি লিখতে পারি P1 B1 সমান T1, P1 B1/T1 সমান কে, P2 B2 ডিভাইড বাই T2 সমান P3 B3/T3। এইভাবে BN এটা TN হবে সমান কে। আমরা সাধারণভাবে সমীকরণটা যেখানে অ্যাপ্লাই করবো P1 B1 ডিভাইড বাই T1, তো P2 B2/T2। তাহলে এই সমীকরণটা এইভাবে প্রতিপাদন করব, করে এখান থেকে আমরা একটা অঙ্ক করতে চেষ্টা করব। আচ্ছা, এটার সাথে আগে এখানেও যেহেতু আমি প্রত্যেকটার সাথে একটা অনুসিদ্ধান্ত যোগ করে দিছি, এগুলো তোমাদের মাঝে মধ্যে আসে। এখানে আমরা চাপও পরিবর্তনশীল রাখবো, তাপমাত্রাও পরিবর্তনশীল রাখবো। এই ক্ষেত্রে আয়তনের সাথে তাপমাত্রাও চাপের কি সম্পর্ক হবে সেটা পাই করবো। তাহলে আমরা জেনারেলি বয়েল চার্লসের সমন্বয় সূত্র থেকে পাই P1 B1/T1, P2 B2/T2। ওই গ্যাসের পর এম নিলাম, ঘনত্ব ডি হলো আমরা পাই। যখন আমি যদি মনে করো T1 তাপমাত্রায় আয়তন B1 হয়, তখন D1 সমান M/B1। এখানে B2 হবে M/D2, অর্থাৎ এটা কপি হয়ে এখানে আসছে, এটা শেষ হওয়ার কথা আর মনে নেই। B2 আমি বলে দিচ্ছি M/D2। তাহলে এখানেও একই ঘটনা ঘটছে, এখানে D1 সমান M/B1। আচ্ছা ঠিক আছে, সরি আমি এই লাইন থেকে এই লাইন ঠিক আছে। D1 সমান M/B1 সমান B1 সমান M/D1।
আবার এখানে ডি টু সমান এম বাই বি টু আর বি টু সমান এম বাই ডি টু। আমি এই মানগুলো এখানে বসাইয়ে দিয়ে তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে নিতে পারো। এই জায়গায় বসাই দিয়েছি বি ওয়ানের পরিবর্তে, এই জায়গায় বসাই দিয়েছি বি টুর পরিবর্তে। তাহলে আমরা রাশিটা পাইলাম কি, ফি ওয়ান বাই টি ওয়ান সমান এম বাই ডি ওয়ান সমান ফি টু বাই টি টু ডিভাইড বাই এম বাই ডি টু। এম কাটা যাবে উভয়পক্ষে, উপরে থাকবে ফি ওয়ান বাই ডি ওয়ান বাই টি ওয়ান। এই এখানে জেনারেলি আমি উল্টে দিলাম, ডি ওয়ান টি ওয়ান ডিভাইড বাই ফি ওয়ান সমান ডি টু টি টু ডিভাইড বাই ফি টু। মনে রাখলে বেশি ভালো হবে। যারা অগ্রসর মানে গোল্ডেন প্লাস পাইতেছ, 100তে 100 পাইতেছ, তাদেরকে এইসব জিনিস মনে রাখতে হবে বেশি। তাহলে আমি একটা জেনারেল অঙ্ক করি। এখানে যে অঙ্কটা আমি দেখাচ্ছি সেই অঙ্কের মধ্যে তোমার চাপও পরিবর্তনশীল, তাপমাত্রাও পরিবর্তনশীল, শুধু স্থির থাকবে গ্যাসের পরিমাণ। তাহলে আগে সমস্যাটা দেখো। নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি হতে কত বাড়ালে ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি একই সাথে তার উপর চাপ 0.8 অ্যাটমসফিয়ার থেকে 1.08 অ্যাটমসফিয়ারে বৃদ্ধি করা হয়। তো এর অর্থ হলো তোমার তাপমাত্রা, শেষ তাপমাত্রা বাইর করতে হবে। তো আমাকে আয়তন বাইর করতে বলুক, তাপমাত্রা বাইর করতে বলুক, চাপ বাইর করতে বলুক, আমি একই সমীকরণ ইউজ করব। যেটা বাইর করতে বলছে সেটা বাইর করে নিব। শেষ তাপমাত্রাটা আমি টি টু ধরে ফি ওয়ান পি টু বি টু ইন্টু টি ওয়ান ডিভাইড বাই ফি ওয়ান বি ওয়ান আমি পাশে লিখে দিছি। প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান 300 কেলভিন, প্রাথমিক চাপ পি ওয়ান 0.8 অ্যাটমসফিয়ার, প্রাথমিক আয়তন 0.8, এটা অ্যাটমসফিয়ার না, এটা হবে লিটার, ওই বলছি এটা। তারপরে শেষ চাপ পি টু সমান 1.08 অ্যাটমসফিয়ার, শেষ আয়তন বি টু সমান 2b, শেষ তাপমাত্রা টি টু সমান হোয়াট। আমরা এই মানগুলো এখানে বসাই দিলাম। এখানে আমি ঠিকই বসাইছি B1 8 অ্যাটমসফিয়ার। আচ্ছা যা হোক, এটা অ্যাটমসফিয়ার বসানো হয়েছে, আয়তনটা এখানে বসানো হয় নাই, না বসাইলে অসুবিধা নেই। এখানেও বি, নিচেও বি, এখানে আয়তন দেওয়া নাই। আয়তনটাকে এই অ্যাটমসফিয়ার হবে না, আয়তন ধরতে হবে বি। এখানে আসলে আর আমার কারেকশন করার সুবিধা নাই। এটা B1 সমান বি ধরবা, B2 সমান 2b ধরবা। তো মনে রাখবা এখানে B1 সমান বি, B2 সমান 2b। আমি সেভাবে বসাইছি 1.08 অ্যাটমসফিয়ার মানে B2 সমান 2b ইন্টু 300 ডিভাইডেড বাই 0.8 অ্যাটমসফিয়ার ইন্টু বি। হাঁটাহাঁটি করছি। টি2 মান সরাসরি সমীকরণ থেকে যেটা পাবো সেটা কিন্তু ক্যালভিন, যেহেতু আমি ক্যালভিন বসাইছি। আবার বলে রাখি, এই ভুলটা তোমরা করবো না। তাপমাত্রা কেলভিনেই বাইর হবে, পরবর্তী হলে তোমরা কেলভিন রেখে দিলেও নম্বর কমবে না। আর যদি তোমরা সেলসিয়াস নিতে চাও, কেলভিন থেকে 273 বিয়োগ করে দিবা। আমি এখানে বিয়োগ করে দিচ্ছি। কেলভিনেও রাখি দিলে তোমরা নম্বর পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো সেলসিয়াস হলে শুধু 273 বিয়োগ করতে হবে, 273 বিয়োগ করতে হবে। তাহলে তাপমাত্রা বাড়াইতে হবে হয়তো 537 থেকেও যে শুরুতে 27 ডিগ্রি ছিল, অর্থাৎ 510 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইতে হবে, আয়তন দ্বিগুণ করতে হবে। সাহু তাপমাত্রা সূত্র, আচ্ছা সাহু তাপমাত্রা আসলে ক্যালকুলেশনের সূত্র, ওইখানে সাহসের সরাসরি আয়তনের সাথে সম্পর্ক বাইর করছে। এখন আয়তন স্থির, চাপ পরিবর্তনশীল, চাপ পরিবর্তনশীল, আর চাপের সাথে তোমার তাপমাত্রার সম্পর্ক বড় স্থির। তাহলে চাপ তাপমাত্রা সূত্র চার্লসের সূত্রের বিকল্প। স্থির আয়তনে নির্দিষ্ট পরের কোনো গ্যাসের চাপ ওহার পরম তাপমাত্রা। ফিজিক্স এটা খুব সুন্দর করে আছো, তোমরা ফিজিক্স থেকেও ভালো করে পড়ে নিতে পারো। আর কোনো গ্যাসের চাপ টি কেলভিন স্কেলে, তাপমাত্রা টি হলে ফি সমানুপাতিক টি, ফি সমান কে টি, ফি বাই টি সমান কে। আমরা পরিবর্তন করে একই একরে আমরা ওই চার্লসের সূত্রে যেটা পড়ছি, ফি ওয়ান বাই টি ওয়ান, ফি টু বাই টি টু, ফি থ্রি বাই টি থ্রি, ফি বাই ক্রমান্বয়ে তুমি পরম তাপমাত্রার সাথে চাপের যখন স্কেল হবে একটা সরলরেখা পাবে, মূলবিন্দু দিয়ে যাবে। অর্থাৎ ফি সমান এই সূত্রটা, ফি সমান কে টি, এটা ওয়াই সমান এম এক্স এর সূত্র। আচ্ছা যা হোক, আমরা অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো খুবই ছোট একটা জিনিস, কিন্তু কেমিস্ট্রি জুড়ে অ্যাভোগাড্রো
আছে অ্যাভোগাড্রো ছাড়া কেমিস্ট্রি কল্পনা করা যায় না। তাহলে গ্যাসের ক্ষেত্রে 1811 সালে অ্যামেদিও অ্যাভোগাড্রো সর্বপ্রথম গ্যাসের আয়তন অনুসম্পর্কিত একটি প্রকল্প প্রকাশ করেন। প্রকল্পটি হলো একই তাপমাত্রার চাপে সমান আয়তনে সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। অন্যভাবে বলা যায় স্থির তাপমাত্রার চাপে কোনো গ্যাসের আয়তন উহার মোল সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ চাপ, এখানে চাপ চাপ তাপমাত্রা টি অপরিবর্তিত রাখলে উহার আয়তন বি হলে মোল সংখ্যা যদি এন হয় তখন আমরা বি সমানুপাতিক এন। এখান থেকে আর বেশি কিছু ব্যাখ্যা দরকার নেই, এতটুকু মনে রাখলে হবে। আমরা এখন বয়স আছে সূত্র সমান অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ 3টা সূত্রে, এখানে 3টা সূত্রই আমরা ইউজ করছি। আজকে যদি ভিডিও একটু বেড়েও যায় তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আমি এটা শেষ করে দিব। মনে করি ঠিক তাপমাত্রায় ফি হিসাবে অ্যানমোল গ্যাসের আয়তন বি, এখন বয়লের সূত্র অনুসারে বি সমানুপাতিক 1/p। এখানে জিনিসটা আবার বলে রাখি, তোমরা ভালো করেই মনে রাখো, এখানে কোনোটাই স্থির না, সবগুলি চলো। তো আমি বিবৃতিটা এইভাবে দিব, ঠিক তাপমাত্রায় ফি হিসাবে অ্যানমোল গ্যাসের আয়তন বি। যখন আমি বয়লের সূত্র অ্যাপ্লাই করব তখন মোল সংখ্যা তাপমাত্রায় স্থির থাকবে। যখন চার্লসের সূত্র ব্যবহার করব তখন মোল সংখ্যা চাপ স্থির রাখবে। তখন অ্যাভোগাড্রো সংখ্যা ব্যবহার করব তখন তাপমাত্রা এবং আয়তন চাপ স্থির থাকবে। তিনটা সূত্র সমন্বয় করি, বি সমানুপাতিক, সমানুপাতিকটা পড়ে নাই এখানে, বি সমানুপাতিক, এই সমানুপাতিকটা এখানে হবে সমানুপাতিক 1/pTn। সমানুপাতিক থেকে সমান আনলে বি সমান k ইন্টু এন টি বাই পি। ক্যালকুলেশন একটু ক্রস গুণফল করলে পি বি সমান কে এন টি। পি বি বাই পি ডট বি ডট মানে গুণ বি বাই এন, বি বাই এনকে আমরা মোলার আয়তন ধরবো কে ইন্টু ডি। তাহলে স্থির তাপমাত্রায় চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন কি থাকবে, সমান থাকবে। এটা অ্যাভোগাড্রো সূত্র, অর্থাৎ সমান সংখ্যক অণু থাকবে নির্দিষ্ট তাপমাত্রায় চাপে, সমান অণু থাকলে আয়তনও সমান থাকবে। তো এই জিনিসটা এভাবে লেখার অর্থ হলো, আমি যদি চাপ স্থির রাখি, তাপমাত্রা স্থির রাখি, আয়তন স্থির থাকবে। আমি যে গ্যাস নিই না কেন, যে গ্যাস নিই না কেন, এই 3টা রাশি যদি আমি স্থির রাখি, চাপ স্থির রাখি, তাপমাত্রা স্থির রাখি, তাহলে আয়তন স্থির থাকবে। তাহলে সবগুলি স্থির রাশির জন্য কে এর মানও একটা স্থির রাশি আসবে। তাহলে প্রত্যেক গ্যাসের জন্য কে এর মান একই আসবে। সেই জন্য আর কেটাকে একটা আন্তর্জাতিকরণ করা হয়েছে, সার্বজনীন করা হয়েছে, সেই জন্য আর কে লাগে না। অর্থাৎ এখানে আমি কথাটা লিখছি, স্থির তাপমাত্রায় চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন সমান, অর্থাৎ সব গ্যাসের ক্ষেত্রে পিটি স্থির থাকলে বি বাই এন মান স্থির থাকবে, অর্থাৎ প্রত্যেক গ্যাসের জন্য কে একটা নির্দিষ্ট মান থাকবে। তাই সার্বজনীনভাবে এই কে এর মান আর ধরা হয়। আর কে সার্বজনীন গ্যাস দুর্বল বলে এই সমীকরণটি তখন দাঁড়াবে পি ইন্টু এন বাই বি। এটা এন বাই বি না, এটা বি বাই এন, বি বাই এন সমান পি বি সমান এন আর টি। এখানে কিছুটা তোমরা ভালো করে মনে রাখবে, বি বাই এন পি বি সমান এন আর টি। এই সমীকরণকে আদর্শ গ্যাসের সমীকরণ বলে। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের ভর নির্ণয় করা যায়। আমরা গ্যাসের ভর যদি ডব্লিউ ধরি তাহলে মোল সংখ্যা এন সমান হবে ডব্লিউ বাই এন, এম হল আণবিক ভর। তাহলে আমি বসাই দিই, তো ডব্লিউ এর মান পাইয়ে গেছি। ডব্লিউ এর মানটা আমরা এখান থেকে ডব্লিউ পি বি এম ডিভাইড বাই আর টি। এই সমীকরণ থেকে আমরা আণবিক ভরও বাইর করতে পারি যদি ভর দেওয়া থাকে। এই সম্পর্কগুলি খুবই ইম্পর্টেন্ট, কারণ এর উপর ভিত্তি করে তোমাদের ম্যাথামেটিক্যালি সমস্যা বাইর করতে হতে পারে। আর গ্যাসের ঘনত্ব ডি হলে আমরা পাই ডি সমান ডব্লিউ বাই টি। এখানে আদর্শ গ্যাসের সমীকরণ হতে পাই, মানগুলি বসাই দিলাম এন এর পরিবর্তে ডব্লিউ বাই এন, ডব্লিউ আর টি পি বি এম, ডব্লিউ বাই বি, ডব্লিউ বাই বি সমান ঘনত্ব সমান পি এম বাই আর টি। অনুসংখ্যাও নির্ণয় একইভাবে। তারপর মোলকে আমরা অনুসংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ থাকলে এক মোল। তাহলে এখন যখন অনুসংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে তখন মোল সংখ্যা বাইর হয়ে যাবে। এন অনুসংখ্যা, এন হল অ্যাভোগাড্রো সংখ্যা, তখন আমরা বসাই দিলাম এন এর মান পেয়ে গেছিলাম পি বি ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইড বাই আর টি। এগুলো তোমরা মাঝে মধ্যে তোমাদের অঙ্ক অনুসংখ্যা নির্ণয় করতে দিতে পারো, তোমরা সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারো। অনেক বইতে আবার মোল সংখ্যা বাইর করে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিয়ে সেটাও ঠিক আছে, আমরা সরাসরি অনুসংখ্যা বাইর করলে এই সমীকরণটা ইউজ করতে পারবো। আর এর তাৎপর্য দেখো,
আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পিভি সমান এনআরটি আমরা পাইছি, আর সমান পিভি বাই এনটি। তা পি হলো চাপ, বি হলো আয়তন ডিভাইডেড বাই মোল গুণন তাপমাত্রা, চাপ হলো বল বাই ক্ষেত্রফল, আয়তন বাই মোল, মোলটা এদিকে নিয়ে আসলাম, ডিভাইড বাই ইন্টু, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করছি। চাপ ডিভাইড বাই চাপ সমান বল ডিভাইড বাই ক্ষেত্রফল, আয়তনের নিচে মোলটা নিয়ে আসছি, এটা যেহেতু এখানে বাঘ দিয়ে দুইটা রাশি আছে, আয়তন বাই মোল ডিভাইডেড, আর বাকি উপরে কিছু নাই, সেই জন্য 1 বাই তাপমাত্রা। তাহলে ক্ষেত্রফলের সাথে বল গুণন বল ডিভাইড বাই দৈর্ঘ্য স্কোয়ার, আর আয়তনের সাথে দৈর্ঘ্য কিউব, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য কিউব, 3টা থেকে 2টা চলে যাবে, দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য থাকবে হাফ দৈর্ঘ্য। এখানে আসলে একটু ওই বাংলা ইংরেজিগুলি বাংলা করাতে একটু দেখা যাচ্ছে না। বল বাই দৈর্ঘ্য, বল বাই তাপমাত্রা, বল গুণন দৈর্ঘ্য, সরি আমি বলি বল গুণন দৈর্ঘ্য, বল গুণন দৈর্ঘ্য থাকবে, অর্থাৎ এখানে তোমার যেহেতু দৈর্ঘ্য 3টা, এখানে 2টা, দৈর্ঘ্য একটা অবশিষ্ট থাকবে, ঠিক আছে। বল গুণন দৈর্ঘ্য, বল গুণন দৈর্ঘ্য সমান গাছ, তোমরা ফিজিক্সে করছো সমান হাস, এখানে ঠিক সেই রকম, বল গুণন দৈর্ঘ্য সমান গাছ ডিভাইড বাই তাপমাত্রা মোল। তো তাপমাত্রাকে কেলভিন, মোলকে মোল, ঠিক আছে। তাহলে আর এর মান হবে কাজ পার কেলভিন পার মোল। তাহলে আমরা এটাকে সংজ্ঞা দিতে পারি এইভাবে, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ হয় তাকে বলে আদর্শ গ্যাস ধ্রুবক। কি বলছি? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ হয়, যতটুকু শক্তি ব্যয় হয়, যতটুকু তাপ লাগে, অনেকভাবে বলতে পারো, তবে কাজটাই ভালো হবে। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ হয় তাকে আদর্শ গ্যাস ধ্রুবক বলে। বিভিন্ন একক, সিজিএস এককের মান বাইর করছি, প্রেসারকে সেন্টিমিটার কিউব, আচ্ছা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, মানগুলি মনে রাখবা, 1.014 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার, তাপমাত্রা 273 কেলভিন, এন এর মান 1 মোল, আয়তন হলো 22,400 মিলিলিটার। মানগুলি বসাইয়ে দিয়ে আমরা 8.31 × 10⁷, আর পার কেলভিন পার মোল, এটা পার কেলভিন পার মোল। তারপর আমরা এসআই এককের মান, এসটিভিতে চাপ 101,325 প্যাসকেল সরাসরি লিখছি, শুধু সংখ্যাটিক থাকবে, প্যাসকেলকে আমরা নিউটন পার মিটার স্কোয়ার লিখবো। তাপমাত্রা T = 273 কেলভিন, এন সমান, অর্থাৎ এন সমান 1 মোল হলে আয়তনই এইটা হবে। এখানে তোমরা অনেক সময় ভুল করে হলো, যখন তুমি এসআই এককে লিখবা আয়তনটা তোমাকে অবশ্যই মিটার কিউবে লিখতে হবে। তো আমরা যে আয়তন জানি 22.4 অ্যাকচুয়ালি ডেসিমিটার কিউব বা লিটার, এটাকে 10⁻³ দিয়ে গুণ করলে মিটার কিউব হয়ে যাবে। এসআই এককের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে তোমরা অঙ্ক ভুল করে ফেলবা। তো এখান থেকে আর সমান পাইছি আমি পি বাই এনটি, পি এর মান বসাই দিছি, বি এর মান বসাই দিছি, ডিভাইড বাই এন এর মান বসাই দিছি, তাপমাত্রা বসাই ক্যালকুলেশন করে পাইছি 8.314 জুল পার কেলভিন। তোমরা এইভাবে লিখে দিলে হয়ে যাবে, ক্যালকুলেটরের দরকার নেই, মানগুলি বসাই এর রেজাল্টটা মুখস্থ লিখে দেবে। আর লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান এটা বেশি ইম্পর্টেন্ট, এক একটা অঙ্ক এক একভাবে এককভাবে ইউজ করতে হবে, সেই জন্য সবগুলি তোমাদের মনে রাখতে হবে। সাপ 1 অ্যাটমসফিয়ার ধরতে হবে, তাপমাত্রা ঠিক আছে 273 কেলভিন, এন এর মানও ঠিক থাকবে 1 মোল, অর্থাৎ 1 মোল ওই ধরতে হবে, নাহলে তুমি স্পেসিফিক রেজাল্ট। আমার সংখ্যা মতো 1 কি বলছিলাম, আর এর মান 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে কাজ হয়, সেই জন্য এন এর মান আমরা 1 ধরবো সবসময়। আয়তন 22.4 লিটার হবে, তখন আর সমান পিভি বাই এনটি। ক্যালকুলেশন করে পাইছি 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। আমি এই এককগুলি সঠিকভাবে লিখছি, ওইটা হয়তো একটু মিসিং হয়ে গেছে, গাণিতিক সমস্যা। আমরা একটা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.895 অ্যাটমসফিয়ার চাপে 0.05 লিটার একটি পাত্রে হাইড্রোজেন গ্যাস রাখা আছে, ওই গ্যাসের অনুসংখ্যা কত হবে? ওই তোমাদের সরাসরি অনুসংখ্যার সূত্রটা আমি এখানে ইউজ করে দিচ্ছি। বাকি সবগুলি তাপমাত্রা ঠিক আছে, চাপ এত অ্যাটমসফিয়ার, যেহেতু এখানে লিটার অ্যাটমসফিয়ার এককে বসাইছি, সবগুলি লিটার এবং অ্যাটমসফিয়ার থাকবে। অ্যাভোগাড্রো সংখ্যা তো এই মানগুলি যখন এখানে বসাই দিছি, আমি অনুসংখ্যা পেয়ে গেছি 1.083 × 10⁻23।
ডাল্টনের আংশিক চাপ সূত্র আমি দ্রুত শেষ করে দিচ্ছি। ডাল্টনের আংশিক চাপ সূত্র হলো আসলে একাধিক গ্যাস যদি পরস্পরের সাথে বিক্রিয়া না করে, আকর্ষণ না করে, তাপমাত্রা স্থির আর আয়তন স্থির রাখলে গ্যাসগুলির মোট চাপ উহাদের আংশিক চাপের সমষ্টি সমান। আংশিক চাপ বলতে জিনিসটা আমি ক্লিয়ার করি, আয়তনও ঠিক থাকবে, তাপমাত্রাও ঠিক থাকবে। এখন মিক্সারের পরিবর্তে একটা পার্টিকুলার গ্যাস রাখতে হবে। পার্টিকুলার যে গ্যাসটা রাখবে সেই গ্যাসে ওই সিস্টেমের মধ্যে সেই চাপ দিবে, সেইটাই হলো তার আংশিক চাপ। মনে করো এ বি সি তিন ধরনের গ্যাস আছে, তিনদের একসাথে নিলে যে চাপ দেবে সেটা মোট চাপ। আমি 3 গ্যাসের পরিবর্তে প্রথমে এ গ্যাস দিলাম, এ গ্যাসে যে দিবে সেটা এ গ্যাসের আংশিক চাপ, বি গ্যাস যে চাপ দিবে সেটা বি গ্যাসের আংশিক চাপ, সি গ্যাস যে চাপ দিবে সি গ্যাসের আংশিক চাপ। তাহলে এখানে প্রথম গ্যাসের আংশিক চাপ যোগ দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ যোগ তৃতীয় গ্যাসের মোট চাপ সমান। এটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটা ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রয়োগ আমরা এখানে প্রয়োগ দেখাইতে পারি। এখানে দুইটা কন্টেইনারে আলাদা আলাদাভাবে গ্যাস ছিল, প্রথমটা B1, দ্বিতীয়টা B2। প্রথমটা চাপ ছিল P1 প্যাসকেল, এটা PA মানে প্যাসকেল, এটা P2 প্যাসকেল। যখন আমরা স্টপ কল খুলে দিলাম তখন আয়তন দুই গ্যাসের জন্য সমান হয়ে যাবে, একই আয়তন হয়ে যাবে, তখন আলাদা চাপ হয়ে যাবে। তখন P1 চাপ P1 ঠিক থাকবে না, P2 ঠিক থাকবে না। ঠিক থাকুক না থাকুক, আমরা তখন এখানে নতুন P1 এর জন্য যেটা নতুন চাপ হবে সেটা বাইর করব। এখানে দিছি আমি উদাহরণটা বুঝতে চেষ্টা করো। একটি পাত্রে আয়তন B1 মিলিলিটার, পাত্রটি P1 এত প্যাসকেল চাপে অক্সিজেন দ্বারা পূর্ণ আছে, আর একটি পাত্রের সাথে স্টপ কক নল দ্বারা সংযুক্ত আছে, আয়তন B2 মিলিলিটার, P2 প্যাসকেল চাপে নাইট্রোজেন দ্বারা পূর্ণ আছে। স্টপ কক খুলে দিলে মিশ্রিত গ্যাসের মোট আয়তন হবে B1/B2। ধরা যাক মোট চাপ হলো P, তাহলে অক্সিজেনের জন্য আংশিক চাপ P0, নাইট্রোজেনের জন্য আংশিক চাপ। তাহলে তোমার হয়তো বয়েলের সূত্র প্রয়োগ করে অক্সিজেনের চাপ গুণন আয়তন সমান অক্সিজেনের প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন। তাহলে এখানে আমরা P0 পেয়ে গেছি। আবার অনুরূপভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে একই হয়ে গেছি। যেহেতু আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র জানি, দুইটা যোগফলের সাথে মানগুলি বসাই দিয়ে এই সমীকরণটা পাইছি। এই সমীকরণ দিয়ে তোমাদের গাণিতিক অনেক সমস্যা সমাধান করবে, সেটা আমরা যখন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব সেদিন দেখাবো। আমি একটু দ্রুত শেষ করে দিচ্ছি। আংশিক চাপ সূত্রের সাথে আমরা সরাসরি এটা আদর্শ গ্যাস সমীকরণ লিখছি। আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমি 3টা চাপ, প্রথম গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ, দ্বিতীয় গ্যাসের জন্য আদর্শ, তৃতীয় গ্যাসের জন্য 3টা চাপ বসাই দিছি। তাহলে এখানে সবগুলি মান বসাইয়া তোমার শেষ পর্যন্ত একটা সমীকরণ পাইছি। আসলে এখানে একটু জটিল করে দিছি আমি নিজেই, তোমাদের যেটা করাই দিছিলাম মোট সংখ্যা বাইর করে সেখানে বসাই দিলে সুবিধা হতো। আচ্ছা যা হোক, এটা তোমরা একটু দেখে নিবা, বইটাও সুন্দর করে আছে, আমি আর এই জায়গায় সময় নষ্ট করতেছি না। এখানে মোট চাপের সাথে আংশিক চাপের সম্পর্ক, তো মোট চাপের সাথে আংশিক চাপের সম্পর্ক বাইর করতে হলে তুমি সবগুলো গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ লাগবে, পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে আদর্শ সমীকরণ, একটাকে একটা দিয়ে ভাগ করে দিলে এরকম একটা রাশি পাবা। এটা প্রথম গ্যাসের জন্য এই রাশিটা। তো এখানে প্রথম গ্যাসের আংশিক চাপ সমান এটা মোল ভগ্নাংশ, প্রথম গ্যাসের মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ সমান দ্বিতীয় গ্যাসের মোল ভগ্নাংশ মোট চাপ। তৃতীয় গ্যাসের আংশিক চাপ সমান তৃতীয় মোল ভগ্নাংশ মোট চাপ। এইভাবে আমরা মোট চাপের সাথে আংশিক চাপের সম্পর্ক বাইর করতে পারি। গ্রাহামের বেভন সূত্রটা আমি লিখছি। গ্রাহামের বেভন সূত্রটা এখানে অনেকগুলি লেখা আছে। বেভনের হারটা তোমরা হয়তো পড়তে পারতেছো না, আমি একটু সংক্ষেপ করতে গিয়া একটু সমস্যা হয়ে গেছে। যা হোক, আমি নিচ থেকে বলে দিই। গ্রাহামের বেভন সূত্র হলো, বেভন বা নিঃসরণ তোমরা জানো, বেভন হলো সমভাবে পরিব্যাপ্ত হওয়া। এটা বেস্ট উদাহরণ হলো তোমরা যখন স্যান্ড দাও, স্যান্ডটা হলো এক ধরনের বেভনের উদাহরণ। কারো ঘরে বিরিয়ানি রান্না করতে, সেটাও একটা বেভনের উদাহরণ। যদি বেভনের এক ধরনের অণুগুলি সমভাবে চারিদিকে ছড়িয়ে পড়া। আর নিঃসরণ হলো সরু ছিদ্রের মধ্যে পছন্দ বেগে কোনো প্রবাহী পদার্থ বের হয়ে যাওয়া। এটা তরল হতে পারে, বায়বীয় পদার্থ হতে পারে। তো গ্রাহামের সূত্র দিয়েছিলেন স্থির তাপমাত্রাও চাপে যেখানে গ্যাসের বেভনের হার প্রহার ঘনত্বের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক।
আচ্ছা যাক, আমরা এদিকে এটা তোমরা বই থেকে দেখে নিবে। এখানে লিখে দিয়েছি ব্যবহারের সূত্র। 1829 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্রাহাম অনেক পরীক্ষা নিরীক্ষার পর গ্যাসের ব্যবহারের হার সম্পর্কিত একটি সূত্র প্রকাশ করেন, যা গ্রাহামের গ্যাসের ব্যবহারের সূত্র নামে পরিচিত। সূত্রটি হলো স্থির তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের ব্যবহারের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। স্থির চাপে তাপমাত্রায় যদি কোনো গ্যাসের ঘনত্ব ডি হয়, ব্যবহারের হার আর হয়, তবে সূত্র অনুসারে আর সমানুপাতিক 1/√d। আর সমান k × 1/√d, একটি ধ্রুবক। তাহলে আমি দুইটা গ্যাস করি, প্রথম গ্যাসের ব্যবহারের হার R1, দ্বিতীয় গ্যাসের ব্যবহারের হার D1, ঘনত্ব প্রথম গ্যাসের ঘনত্ব D1, তাহলে সম্পর্ক এটার সাথে মিলে গেলে হোক। দ্বিতীয় গ্যাসের ব্যবহারের হার R2, ঘনত্ব D2, একইভাবে মিলে গেলে হোক। এই দুই সমীকরণ থেকে আমরা একটা নতুন সমীকরণ পাই, R1/R2 সমান √D2/D1। আর R1 সমান, যেহেতু আমরা আয়তন মানে একটা নির্দিষ্ট আয়তন এখন হতে সময় লাগে, তাহলে এটা তোমাদের ক্লাসে আমি অনেকবার দেখাই দিছি। তো এই সম্পর্ক ব্যাপনের সাথে সময় সম্পর্ক বসাই দিবা। এখন এই আবার সময় সম্পর্কটা এখানে বসাই দিলা। আবার ঘনত্ব সমান, যদি আমি দেখো গ্যাসের 1 মোল করে গ্যাস নিই, 1 মোল করে গ্যাস নিলে তার আয়তন সমান থাকবে। তো মোলার আয়নকে গ্রাম আণবিক ভর, গ্রামে নিলে তার আয়তন দিয়ে ভাগ করলাম। তাহলে প্রথম গ্যাসের যদি আণবিক ভর M1 হয়, আয়তন একই থাকবে, D1 সমান M2 M1/B। দ্বিতীয় গ্যাসের জন্য D2 সমান M2/B। এখান থেকেও ক্যালকুলেশন করে আমরা D1 D2-র মান, এখানে D1 D2-র মান বসাই দিয়ে আরেকটা নতুন সমীকরণ পাই। এইটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা ব্যবহারের সাথে R1/R2 সমান √M2/M1। এই সূত্রটা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য খুবই বেশি প্রয়োজনীয়। সেই জন্য তোমরা ভালো করে এই সূত্রটা শিখবা। আর আজকে আর তেমন না, শেষের দিকে আমি একটু দ্রুত পড়লাম, যেহেতু এগুলো তোমাদের অনেকবার পড়ানো হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো এগুলো একটু তোমরা বই দেখে পড়ে নিবা। আর তোমাদের সাথে এই পর্যন্তই আমি বলে রাখছি। আজকে ক্লাসটা দ্রুত নিলাম, মানে বেশি সেগমেন্টস যোগ হয়ে গেছে শেষের দিকে, সমস্যা নাই। এগুলো যখন আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করব, তখন তোমরা সহজেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে, তখন তোমাদের মাথার ভিতর ঢুকে যাবে। তো সবচেয়ে বড় কথা হলো তোমরা বইগুলো আবার খুলে বাইর করো। আর আমি তোমাদের কথাটা বারবার বলি, PPTX ফাইলটা তোমরা পড়তে চেষ্টা করো। এটা অনেকের সমস্যা হচ্ছে, আমার জানাইছে। সমস্যাটা হচ্ছে এই জন্য, তোমাদের যে স্মার্টফোন ব্যবহার করো সেখানে অবশ্যই তোমাদেরকে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তাহলে তোমরা সহজে আমার PPTX ফাইলটা ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে, এবং ওখানে খুব সুন্দরভাবে গোছানোভাবে আছে। ওইটাই তোমাদের বেশি কাজ দিবে। ওই অ্যাপসটা পড়তে তোমাদের খুব বেশি পয়সা খরচ হবে না। তো সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্তই। খোদা হাফেজ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমিও সুস্থ থাকতে পারি। খোদা হাফেজ।